আমার চ্যানেল আই, এই আমার চ্যানেলের আমিটার অর্থ বা এই অর্থের ব্যাপ্তিটা অনেক বড়, প্রিয় দর্শক। এই আমি বলতে আমি আমাকে বোঝাচ্ছি, এই আমি বলতে আপনারা যারা আছেন, আপনি যে আছেন, যে এই মুহূর্তে দেখছেন চ্যানেলের কাছের পর্দায়, এবং সারা বিশ্বে যত বাংলা ভাষাভাষী দর্শক রয়েছেন তাদের সবাইকে আসলে এই আমি দিয়ে বোঝানো হয়। এবং সুপ্রিয় দর্শক, আপনাদের সঙ্গ নিয়েই, আপনাদের এই সঙ্গ পেয়েই আসলে চ্যানেল আই পথ চলেছে গত 25 বছর, এবং প্রতি বছরই আমরা এই আয়োজনটি উদযাপন করে থাকি। এবং আমরা সবসময় বলে থাকি যে চ্যানেল আইয়ের সকল অনুষ্ঠান, সকল কার্যক্রম আপনাদের জন্য, আপনাদেরকে ঘিরে। আপনারা সময় সময় বলেছেন চ্যানেল আইয়ের বিনোদনমূলক অনুষ্ঠান সম্পর্কে, বলেছেন তথ্যমূলক অনুষ্ঠান সম্পর্কে, বলেছেন সংবাদ নিয়ে। এবং গতকাল আমরা আসলে উদযাপনটা সেভাবে করতে পারিনি, তারপরও আপনারা আমাদের বিশ্বাসের সঙ্গে ছিলেন। এবং 1 অক্টোবরের প্রত্যেক বছর যে আয়োজনটি হয়ে থাকে সাধারণত, সেটি গতবার হয়তো গতানুগতিকভাবে হয়নি। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে আসলে আমরা এবার উদযাপন করতে পারিনি। কিন্তু চ্যানেলের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা পরিবারের সদস্য রয়েছেন, আপনারা যারা রয়েছেন, তারা শুভাশিস জানিয়েছেন বিভিন্ন মাধ্যমে, সামাজিক পাতায়, ফোন করে হলেও সবাই, কেউ কেউ এসেওছেন আমাদের চ্যানেলের কম্পাউন্ডে শুভেচ্ছা জানাতে প্রতিবারের মতো। এবং সবাইকে এই মুহূর্তে এই চ্যানেলের এই আয়োজনের মধ্যে দিয়ে সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং শুভেচ্ছা জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই যারা এত বছর ধরে আমাদের সঙ্গে ছিলেন এবং সামনে থাকবেন সেই প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বলছিলাম অনুষ্ঠানগুলো নিয়ে এবং শেষটায় বললাম যে সংবাদের বস্তুনিষ্ঠতা নিয়ে সবসময় আপনারা, প্রিয় দর্শক, আমাদেরকে জানিয়েছেন। সবার আগে পুরো সংবাদ চ্যানেলে আপনাদেরকে দিতে পেরেছে, সেই কৃতজ্ঞতাটুকু জানিয়ে দিচ্ছি। এবং আজকের যে গেস্ট অফ অনার্স যারা আছেন, তারা দুজন সংবাদের মানুষ এবং তাদের সঙ্গে একটা চমৎকার আড্ডা হবে। গতকাল উদযাপন হয়নি, কিন্তু আজকে আমরা চেষ্টা করবো এখানে আমরা কিছুটা সেই আমেজ তৈরি করবার জন্য, সেই মেজাজ রাখবার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন, ঠিক ডান দিকে যিনি বসে আছেন, তিনি পেশায় একজন ফার্মাসিস্ট এবং তিনি একসময়কার খুব প্রমিনেন্ট ফেস অফ নিউজ প্রেজেন্টেশন। আমরা তাকে সবাই চিনব নিশ্চয়ই। আমাদের সঙ্গে রয়েছেন তাহমিনা জাকারিয়া। ম্যাডাম, ওয়েলকাম টু দ্য স্টুডিও। এবং সেই সঙ্গে আমার আজকে একজন সিনিয়র সহকর্মী আমার সঙ্গে আছে, প্রথমবারের মতো আমি তার সঙ্গে মুখোমুখি হচ্ছি আজকে। জানি না কে উপস্থাপক, আমি না উনি। তিনি বাংলা ভাষার একটি বড় রিয়েলিটি শো করে থাকেন, আপনারা সবাই তাকে চেনেন, এবং নিউজের একটি খুব পরিচিত মুখ, এবং তিনি একজন সফল কর্পোরেটও বটে। আমাদের সঙ্গে রয়েছেন খায়রুল বাশার। বাশার ভাই, ওয়েলকাম টু দ্য স্টুডিও। আমি জানি না কি জিজ্ঞেস করবো আপনাকে। এবং শুরুতেই শুভেচ্ছা ম্যাডাম, আপনাকেও শুভেচ্ছা। দর্শক শ্রোতাদের কেমন আছেন? খুব ভালো আছি। বেঁচে থাকাটা, নিঃশ্বাস নিতে পারাটাই তো সবকিছু। ওয়ান্ডারফুল। বাশার ভাই, আমি জানি যে আপনার কাছে অনেক কিছু আজকে জানবার আছে এবং দর্শকদেরকে এইভাবে আজকে ইনফর্মালি আপনাকে যেহেতু পেয়েছে, অনেক কিছু জিজ্ঞেসও করবো নিশ্চয়ই নিউজ নিয়ে স্পেশালি। এবং আমি শুরুতে বলছিলাম নিউজের ব্যাপারটা, যে নিউজ নিয়ে বস্তুনিষ্ঠতার কথা কিন্তু সব দর্শকই আমাদের কাছে বলেছেন এবং আপনার কানেও নিশ্চয়ই সময় এসছে। তো কি বলবেন আজকে, এই যে 26 বছরে পদার্পণ করলো, আপনার যাত্রাটা শুরু হয়েছে 2য় বছরে বোধহয়, আমি যদি ভুল না করে থাকি। আজকে একটু স্মৃতিচারণ করবেন? না, এটা তো অনেক বড় একটা দায়িত্বের জায়গা। প্রথমত চ্যানেলে 26 বছরে সব মানুষের গ্রহণযোগ্যতার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে যাচ্ছে, এই কাজটা সহজ না। কারণ আপনি যেভাবে বলছিলেন যে একটা পরিবর্তিত প্রেক্ষাপটে এবারে জন্মদিনের আয়োজনটাও কিন্তু খুব সীমিত পরিসরে আমরা করলাম। খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা চলে আসে, কেন সীমিত পরিসরে করলাম? কারণ এখানে বিভিন্ন মতাদর্শ রয়েছে। তো সেই বিভিন্ন মতাদর্শের মধ্যে একটা সব মানুষের গ্রহণযোগ্য চ্যানেল হয়ে ওঠা এবং সবার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, এই কাজটা কোনোভাবে সহজ না। আমাদের অনেক ধরনের রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, আমাদের অনেক ধরনের বিশ্বাস থাকতে পারে, আমরা অনেক ধরনের মতাদর্শের মানুষ হতে পারি, কিন্তু যখন আমি জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, আমাকে সবার মতো হয়ে উঠতে হবে। ওই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একটা ফুলফিলিং এক্সপেরিয়েন্স ফর আস। চ্যানেলে আমরা যারা 26 বছরের এই যাত্রাটা দেখলাম খুব কাছ থেকে, যে ফুলফিলিং বলছে এই কারণে যে চ্যানেলে কিন্তু এই জায়গাটা পূরণ করতে পেরেছে। অনেকে হয়তো অনেক সময় বলে যে তোমরা এটা করতে পারতে, তোমরা ওটা করলে না কেন, তোমরা এটার সাথে নাই কেন। এই প্রশ্নগুলোর উত্তর আসলে ওখানেই আছে। সব কিছুর সাথে যেরকম থাকাও দরকার নেই, আবার সব কিছুকে খুব স্ট্রংলি প্রমোটও করার দরকার নেই। কারণ সব মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়তো ভাবে হয় না, যে কাজটা চ্যানেলে করেছে। আমরা অ্যাগ্রেসিভ না। আমি একটু একটা জায়গায় আসতে চাইছি, চ্যানেলের শুরুর দিককার নিউজের দিনগুলো কেমন ছিল? বাশার ভাই, ইউ নো ইট বেটার, আপনি সিদ্ধেশ্বরী অফিসের কথা যদি একটু বলেন।
আমার কাছে শুরুর দিককার চ্যানেলাই অনেক অনেক আন্তরিক মনে হতো, এখন কম আন্তরিক আমি এটা বলছি না, আই উইল এক্সপ্লেইন কেন আমি এটা বলছি। যে আমাদের একটা অ্যাপার্টমেন্ট একটা বিল্ডিং ছিল সিদ্ধেশ্বরীতে, আমরা অনেকেই বহুবার এটা স্মৃতিচারণ করেছি অনেক উপলক্ষে। একটা ঘরের মধ্যে একটা ছোট্ট একটা জায়গার মধ্যে একটা মেকআপ রুম, ওটার মধ্যে প্রস্তুতি, তার পাশেই আমাদের নিউজের ডিরেক্টর শাইখ সিরাজ স্যারের রুমটা, তার ঠিক অপোজিট জায়গাটাতেই একটা স্টুডিও। সো সব কিছু মানে এমনভাবে অর্গানাইজ করে এটা অটোমেটিক্যালি খুব কাছের হয়ে যেত। মানে নিউজে হয়তো বা একটা ঘটনা ঘটছে, উনি তার রুম থেকে বের হয়ে এসে আমাদেরকে সরাসরি ফিডব্যাক দিয়ে দিতেন। জাস্ট নিচের তলাতে ফরিদুর রেজা সাগর উনি চলে আসতেন, আমাদের ম্যানেজিং ডিরেক্টর, বাসায় এইটা কি হলো, ওই জিনিসগুলো হয়তো ওই ক্লোজনেসটা যেটা আমি বোঝাচ্ছি যে সব কিছু অনেক বেশি কাছাকাছি ছিল। আর এখন যে আমাদের তেজগাঁর যে জায়গাটা হয়েছে আমাদের অফিস, যেটা এই স্টেশনটা অনেকটা কম্পার্টমেন্টালাইজড মনে হয় আমার কাছে, যে নিউজ একটা আলাদা ডিপার্টমেন্ট, তারা একটা জায়গাতে বসে, স্টুডিওগুলো আর একটা জায়গাতে, হেঁটে কাভার করতেও কিন্তু অনেক সময় লাগে। তো ওই ইনফর্মাল সর্ট অফ সেটআপটা অনেক মিস করি। বাসার কাছে অনেক গল্প আছে। আপনার একটা পরিবার হয়ে উঠেছেন, চ্যানেল আই পরিবার যে বলে, ওই অ্যাপার্টমেন্ট থেকে গ্রো করেছে বলেই বোধহয় এত সহজ ছিল। মানে অ্যাপার্টমেন্ট বলা ঠিক হবে না, বহুতল বাড়ি বলতে হবে, এটা অ্যাপার্টমেন্ট বলতে পারছি না। আমাদের ট্র্যাডিশনাল যদি বলি, যেভাবে আমরা বলি আর কি, নামকরণ করি। ম্যাডাম আপনার কাছে একটু আসবো, 26 বছরে পদার্পণ চ্যানেল আইয়ের, আপনার চ্যানেল আই, আপনার চ্যানেল আইটা অন্যরকমভাবে দেখা আসলে, এবং শুভেচ্ছাটা কীভাবে জানাবেন শুরুতে যদি জিজ্ঞেস করি? মানে এটা তো আমাদের অহংকার, চ্যানেল আই সত্যি আমাদের অহংকার, কারণ তখন আমরা সবাই একসাথে বড় হচ্ছিলাম। ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, মামুন, আমরা সবাই এক সময়ের মানুষ। তো আমাদের অনেক মানে আনন্দের সময় কেটেছে। কখন চ্যানেল আই শুরু হলো আমার আজকে ওরকমভাবে মনে না হলেও মনে যে বিশাল কাজটা ইমপ্রেস কি ছিল, টেলিফিল্মস ছিল, ভিডিওগ্রাফি এসব ছিল। তারপরে কখন এরকম বিশাল একটা ব্যাপার হয়ে উঠলো, মানে চোখের পলকে, মানে এটার অসাধারণ একটা প্রয়াস ছিল। এবং প্রত্যেকের, আপনাদের এই যে চ্যানেল আই পরিবার বলছি, আপনাদের প্রত্যেকের এত রকমের আন্তরিকতা ছিল। এই আন্তরিকতার কারণেই মনে হয় আপনারা এত তাড়াতাড়ি এত জনসমাদৃত হয়েছেন, এটা আমার তো তাই মনে হয়। দর্শকদের কৃতিত্ব আসলে। জি। এবং ম্যাডাম আপনাকে আমরা চিনি নিউজ প্রেজেন্টার হিসেবে, কিন্তু আপনার শুরুটা হয়েছিল রেডিওতে। একটা গল্প আছে অনেক বড়, যদি একটু বলেন যে স্বাধীন বাংলাদেশে সে সময় নিউজ পড়ার অভিজ্ঞতা প্রথম, এবং 78-এ আই গেস আপনি স্টার্ট করেছিলেন। 78-এ আমি টেলিভিশনে নিউজ পড়া শুরু করি। আর 75-এ হচ্ছে 75-এ আমি রেডিওতে একটা দুর্বার বলে সৈনিক ভাইদের জন্য একটা গানের অনুষ্ঠান হতো, তো সেখানে আমি অ্যানাউন্সমেন্টের কাজ শুরু করি। সেই সময় শুরুটা কি করে হলো? আপনি তো একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করেন। আমি কখনোই রেডিও টেলিভিশনে যাইনি, মানে ছোটবেলায় গেছি ডিআইটিতে ওই গান করবার জন্য নজরুল একাডেমির মাধ্যমে, কিন্তু রেডিওতে আমার খুব দেখতে ইচ্ছা করতো যে কী করে করে। তো হেনা কবির বলে আমাদের একজন ছিলেন, খুবই আপনজন, আমরা চাচি ডাকতাম, তো তাকে বলেছিলাম যে আমি একটু দেখতে চাই। তো উনি আমাকে নিয়ে বললেন যে তোর গলা তো ভালোই, তুই কেন করিস না? তো এমনি করে আমি ভাবলাম যে সত্যি আমি পারবো, তো এমনি করে শুরু হলো। তো আপেল মাহমুদ সাহেব বলে একজন প্রডিউসার ছিলেন, তো তার রুমে নিয়ে গিয়ে আমাকে একটা ছোট্ট অডিশনের মতো হলো, এবং উনি আমাকে পরের দিনই কাজটা দিয়ে দিলেন। আর আমার কাছে খুব লোভনীয় মনে হলো যে আমি প্রতিদিন 15 টাকা করে পাবো। তখনকার দিনে এখন যেমন আপনাদের বাবা মারা ছেলে মেয়েদের অনেক বেশি টাকা পয়সা দেয়, মোবাইল ফোন দেয়, আমাদের যুগটা তো ওরকম ছিল না। তো আমার কাছে দারুণ মনে হলো, 15 দিন প্রোগ্রাম করবো, 225 টাকা পাবো, সে তো সাংঘাতিক ব্যাপার। তো এইভাবেই শুরু। তো আমি বেশ তাড়াতাড়ি, আমি যেমনই পড়তাম, আমার সম্পর্কে সানজিদা খাতুন বলেছিলেন যে ওর ভুল ধরার তেমন কোনো সুযোগ নেই, কারণ জনগণ ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো আমি খুবই ভাগ্যবান সেই হিসেবে। কিন্তু আমার যুদ্ধটা ছিল আমার পরিবারের সাথে। আচ্ছা, মানে একটু রক্ষণশীল পরিবার হলে যা হয় আর কি। আমার বাবা বলছেন তুমি অ্যানাউন্সমেন্ট করবে, মানে কি করবে? আসলে আমি শুধু একটু দেখতে চাই কেমন লাগে। তেমনি করতে করতে দেখতে গিয়ে আমার এটা হয়ে গেছে। আর যেহেতু সাগর, আমরা সবাই একসাথে বড় হয়েছি, সবাই বন্ধু ছিল, তো এই ছোটোখাটো প্রোগ্রামে ওই খুব, মানে এটা কোথায়, ডিআইটিতে না রামপুরাতে, তো আলী ইমাম ভাই ছিলেন। তো আমি ভাবলাম কি আচ্ছা আমি একটু নিউজ পড়তে পারি কিনা।
ছোটবেলায় কিন্তু ভাবতাম ফেরদৌসী বেগম হব, বড় হয়ে গান গাইব, তো সেটা তো আর হয়নি। তো সরকার কবিরাজদের দেখে বেশ ভালো লাগতো, তো একটা হাতে লিখে একটা দরখাস্ত পাঠিয়ে দিলাম, এবং আলী ইমাম ভাই, ওইটা সাগর ইফতেখার এদের সহায়তায় ওরা এটা নিউজ রুমে পৌঁছালো আর কি, মানে মাই অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড অ্যান্ড আই ওয়াজ কল্ড ইন ফর অডিশন আর কি। তো অডিশনে গিয়ে দেখি সবাই খুব সাজসজ্জা করে গেছে, মানে আমি তো জাস্ট মানে কি বলবো, মানে একেবারে ক্লাসে যাচ্ছি, পাঠশালায় যাচ্ছি, ওরমভাবেই গেছি, একেবারে অনাড়ম্বর। তো অডিশন দিলাম, আরও 2-3টে অডিশন হলো, তো আমি এবং 5 দশক মানে হয়েও গেছে যদি হ্যাঁ হিসেব 5 করি আর দশক কি। একদম। এবং সেখান থেকে আপনি অনেক সোশ্যাল ওয়ার্কও করেছেন, সাহিকের সঙ্গে আছেন একজন পরিচালনা পরিষদের সদস্য হিসেবে। আমরা সব কথাই শুনবো অল্প অল্প করে, ম্যাডাম আপনার আরও জায়গা আছে বলার, কথা বলবার। আমি একটু বাসাবের কাছে আসবো, এটা একটা পপুলার চয়েস কোয়েশ্চেন হবে আমার মনে হয়, আমি এখন জিজ্ঞেস করবো যেটা, সেটা হচ্ছে যে হ্যাভিং দি গুড ফিজিক অ্যান্ড অ্যাপিয়ারেন্স, আপনি কেন অভিনয় কিংবা মডেলিং যে সময় আপনি জয়েন করেছেন বাদ দিয়ে নিউজ করলেন? তখন সবাই এটাই করতো আসলে, যদি একটু দেখি রেট্রোস্পেক্টে। ওয়াই ডিড ইউ জয়েন দিস সেকশন অনলি? এইটা আসলে ট্রিটিং মাই ইনার সেলফ, এটা আমার নিজের আত্মতুষ্টির জন্য একটা কাজ করা। আমি বলবো যে আমাকে খুব বেশি জনপ্রিয় টাইপের কাজে দেখা যাবে না, আমার ইন্টারেস্ট নাই আসলে। তারপরে অনেকে এখন সোশ্যাল ব্লগগুলো করে, তাদের নিজস্ব চ্যানেল থাকে, ঠিক এই জায়গাটাতে আমাকে দেখা যাবে না। আমি ওই মানুষটা নই। আমি খুব ইউথদের সাথে থাকতে পছন্দ করি। আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড রকমের একজন ইউথফুল মানুষ, নো ম্যাটার হাউ ওল্ড আই অ্যাম। এই কারণে যখনই কোনো বাচ্চাদের সাথে কোনো কিছু করার সুযোগ থাকে, আমি লুফে নেই সেই সুযোগটা। সেটা আমার কর্পোরেট জীবনে, আমি একটা সময় টেলেনর গ্রুপের সাথে ছিলাম, 18 বছর হয়েছে। হ্যাঁ, ওদের ইউথ প্রোগ্রামটাও আমি একসময় রান করেছি বাংলাদেশের হয়ে। তারপরে বাংলাবিদের কথা আপনি বলেছেন, যেখানে আসলে আমাদের বাচ্চাদেরকে বাংলা শেখানোর একটা সুযোগ আছে, আমি এটা এনজয় করি, অনেক বেশি এনজয় করি। প্রশংসা আপনি পেয়েছেন? হ্যাঁ, কারণ আমি খুব ভিতর থেকে বিশ্বাস করি এই জিনিসটা, যে ওদের সাথে অনেক বেশি বেশি থাকতে হবে আমাদেরকে। আর নিউজের প্রসঙ্গটা আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমি একটু পড়াশোনা করা টাইপ মানুষ। আমি সবসময় পড়তে খুব ভালোবাসি, মানে সেটা পেপার বুক হতে হবে এরকম না, এনিথিং আমার কিছু পড়তে হয়, না পড়লে আমার ঘুম হয় না, আমি ভালো ফিল করি না। সো আমার কাছে যেটা মনে হয় যে নিউজ একটা জায়গা যেখানে আমার ওই ক্যারেক্টারটাকে আরও বেশি লেভারেজ করার একটা সুযোগ আমার আছে, এবং সেই জায়গা থেকে যে কোনো একটা নিউজ আসা মানে আমি সেটাকে অন্ধভাবে বিশ্বাস করি এরকম না। দেন আই ট্রাই ক্রস রেফারেন্স, তারপরে এক্সপার্ট অ্যানালিসিস। সো আমি আমার মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করি। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে নিউজ একটা এরিয়া যেটা আসলে আমি খুব এনজয় করি। আর যেটা ছন্দাপা বলছিলেন যে তাহমিনা জাকারিয়া আপনারা সবাই বলেন, আমাদের জন্য ছন্দাপা, ওনার সাথে আমার ইন্টারাকশনটা খুব মজার। একদিন আমি নিউজ পড়ছি, ফরিদুরেরা সাগর আর ছন্দাপা দুজন আসলেন, এসে ছন্দাপা আমাকে বলছে, তুমি এত জোরে জোরে নিউজ পড়ো কেন? তো যেটা হয় যে একটা বাচ্চা ছেলে, আমি তো অনেক কম বয়সে শুরু করেছিলাম, আমার মধ্যে এক্সাইটমেন্ট সব কিছুতেই বেশি তখন, যে আমার কাছে মনে হচ্ছে যে জোরে দ্রুত গতিতে খবর পড়তে পারলে মানে ভালো, এটাই মনে হয় স্টাইল। এটা আসলে আমাকে একটু ভাবতে শেখালো তখন, যে না আসলে তাই তো, টিভির অন্য পাশে যে মানুষটা বসে খবর দেখছে, সে কি আমার এই দ্রুত কথাগুলো বুঝতে পারছে? তাকে কি একটু ব্রিদিং স্পেস দেয়া দরকার কিনা? সো আই এম গ্রেটফুল টু ছন্দাপা যে ওই ছোট্ট জিনিসটা একটু কোচরা যেরকম একটু সংশোধন করে দেন। তারপরে কিন্তু আমি গতি কমিয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে অনেক বয়স্ক মানুষও তো টিভির সামনে বসে খবর দেখেন, যারা আসলে হয়তো বা হিয়ারিং প্রবলেম থাকতে পারে, যাদের হয়তো বা ইন্টারনালাইজ করতে একটু সমস্যা হয়, তাদেরও তো প্রেজেন্টার আমাকে হয়ে উঠতে হয়েছে। নিজের নিউজ কি দেখা হয় কিনা কখনো? হ্যাঁ, আমি যে কোনো কাজ আমি আবার পরে দেখার চেষ্টা করি, ভুলগুলো সংশোধনের চেষ্টা করি, আর আমি খুব ফিডব্যাক নিতে পছন্দ করি। অনেকে থাকে যে খুব রিজিড থাকে এই ব্যাপারগুলোতে, একটু কনজারভেটিভ থাকে, অন্যদের ফিডব্যাক নিতে চায় না। বাট নো ম্যাটার হোয়াট, যে যেভাবে ব্যাখ্যা করুক না কেন, ওইটা থেকে যতটুকু নেয়ার আমি নিয়ে নিই। So I believe that's how I progress. That is a bold step, by the way. আমি তো ম্যাডামের কাছে আসবো। তাহলে ম্যাডাম আপনি যদি বলেন, আপনাদের সময় তো ফিডব্যাক নেওয়ার দরকারও হয়তো ছিল না, চলে আসতো আসলে ফিডব্যাক, সুযোগও ছিল না। আচ্ছা, কারণ আমাদের সময়টা তো হাতে লেখা নিউজ ছিল। ধরো 7-8 জন অনুবাদক বসে তারা নিউজ লিখছেন, তখন আমাদের মানে কখনো কখনো আতঙ্ক হতো যে অনেকের লেখা এত টান থাকতো যে
ইফ ইউ মানে যদি আমি না জানি যে আজকের কি খবরাখবর বিশ্ব জুড়ে ঘটছে, অনেক সময় খুব ডিফিকাল্ট হতো যে কি পড়ছি, সব হাতে লেখা ছিল। কম্পিউটারাইজেশন তো হলো সেদিনের কথা, আর আমাদের সময় এরকম যে বিটিভি নিউজ চ্যানেল দেখাচ্ছে, অন্য দেখাচ্ছে, এটা সেদিন গেল 10-15 বছর আমি বলবো। তার আগে তখন তো গুগল, ইন্টারনেট, অটো কিউ মনে ছিল না, কিছুই ছিল না তখন, কিছুই ছিল না। রামপুরা আর অনেক পরে ওই যে সিএনএন এর 1 ঘন্টা 2 ঘন্টা, বিবিসি এরকম শুরু করলো, ওই নিউজগুলো আমরা দেখতে পারতাম। তবে আমাদের সময়ে আমার যেটা মনে হয় এখন নিউজটা না একটা কি বলবো, মানে এটা অনেকটা গ্ল্যামারাস ব্যাপার হয়েছে। আমাদের সময় কিন্তু সেটা ছিল না, একদমই ছিল না। আমরা নিউজ পড়তাম এবং এতটাই মানে একটা সাধনার ব্যাপার ছিল। এখনকার ছেলেমেয়েরা আসলে, তোমরা অনেক বেশি স্মার্টার আমাদের থেকে, আমরা অনেক বেশি সময় নিতাম, আগে এসে পড়তে চেষ্টা করতাম, ওই অনুবাদক সাহেবের ঘাড়ের ওপর দিয়ে দেখছি কি লিখছেন, সাবজেক্ট ম্যাটারটা কি। তারপরে বিবিসি স্পোর্টস রাউন্ড আপ আমি কোনোদিন না শুনে আমি নিউজ পড়তে যাইনি, কারণ আমার প্রত্যেকটা নামের উচ্চারণ যদি ঠিক না হয় তাহলে আমি মরে যাব। আর আমার হাজব্যান্ড ক্রিকেট প্লেয়ার ছিল, তা আমি যদি কোনো কিছু মানে ভুল করি তাহলে আমার 12টা। তো কতগুলো ব্যাপারে আমরা অনেক বেশি সিরিয়াস ছিল। আর এখন তোমরা অনেক বেশি জানো, ইউ হ্যাভ দ্য হোল ওয়ার্ল্ড ইন ইউর হ্যান্ড। বাশার ভাই যাকে এগ্রি করবে কিনা, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এখন হয়তো বা নিউজ অনেক গ্ল্যামারের হয়েছে, বাট যদি আমি বলি যে ট্রু লেজেন্ডস, যাদেরকে দেখে আমাদের বড় হওয়া, শেখা, অনুপ্রেরণা পাওয়া, এবং যারা খুব সহজে একটা ক্রাউডের মধ্যে স্ট্যান্ড আউট করতো, আমার কাছে স্টিল মনে হয় যে বিটিভির ওই প্রজন্মটা, যে প্রজন্মকে তামিনা জাকারিয়া রিপ্রেজেন্ট করেন, তাদের কাছাকাছিও আমরা কেউ নাই। এটা আমি একদম অনেস্টলি বলবো। নট লেস দ্যান সেলিব্রিটিজ আমার যেটা মনে হয়। না, দে ওয়ার মোর দ্যান সেলিব্রিটিজ। সেলিব্রিটিজদের ক্ষেত্রে যেটা হতো যে অনেক ধরনের কন্ট্রোভার্সি অনেক সময় ট্রিগার করতো, ছিল না। নিউজ প্রেজেন্টারদের ক্ষেত্রে একটা অসম্ভব গ্রহণযোগ্যতা ছিল, একটা অন্য লেভেলের গ্রহণযোগ্যতা ছিল, যেটা আসলে আমি এখন পর্যন্ত তাদের পাশে, আমি যে আজকে বসতে পেরেছি এখানে, আমি কিন্তু নার্ভাস। সো আমার কাছে যেটা মনে হয় যে ওই প্রজন্মে মাহমুদুর রহমান বা সরকার কবিরউদ্দিন, আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, যাদেরকে আমরা আইডালাইজ করতাম, এখনকার প্রজন্ম হয়তো বা ওইভাবে আইডালাইজ করার মতো কাউকে খুঁজে পাবে না, কষ্ট হবে। সো এখানে একটা ডিফারেন্ট ভাবনা আমার আছে। আর এর বাইরে আরেকটা প্রশ্ন ছিল, কি ছিল এটা? কারণ তো মনে হয় বাসাবে সারপ্লাস অফ মিডিয়ামস, মানে চ্যানেলগুলো বেশি হওয়ার কারণে। আর সাধনার জায়গা। এখন যেটা হয়েছে যে যেহেতু অনেক বেশি এখন আমি আমার গ্ল্যামারে ফোকাস করি, আমি আসলে ভিতরের জিনিসটাকে ইন্টারনালাইজ করার চেষ্টা করি না। কেন বলছি, যে উনি যেটা বললেন যে বিবিসির স্পোর্টস রাউন্ড আপটা দেখে উনি খবরে যেতেন, দ্যাট ইট শুড বি। এখন আপনি যদি টিভি চ্যানেল, সবগুলো টিভি চ্যানেল সামনে নেন, একজন প্রেজেন্টার এক একটা স্পোর্টস ম্যানের নাম আলাদা আলাদা করে বলছে, এবং কেউ কিন্তু জানে না কে কি বলছে। তার মানে কি, যে এটার জন্য যে একটু সময় বের করা দরকার, সাধনা দরকার, একটু চর্চা করা দরকার, খেলার মধ্যে বসবাস করা দরকার। আদারওয়াইজ আমি শিখবো কিভাবে? কারণ এক দেশে হয়তো বা আমরা বলি ডোনাল্ড ট্রাম্প, ওরা হয়তো বা বলে ডোনাল্ড ট্রাম্প, আরেক দেশে হয়তো বা বলছে ডোনাল্ড ট্রাম্প। সো আসলেটা কি? এই আসলটা তো আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই একটা আসলটা আছে। এই আসলটা যদি একটা প্রেজেন্টার হিসেবে আমি জানার না চেষ্টা করি, আই উইল কন্টিনিউ টু মেক মিস্টেকস। এবং তখন হয়তো বা গ্রহণযোগ্যতা, অ্যাকসেপ্টেন্স সবার হয়ে ওঠার ব্যাপারটা উচ্চারণটা অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই নিউজের ক্ষেত্রে অ্যাটলিস্ট। আমি একটু দুজনকে একটু জিজ্ঞেস, দুই প্রজন্ম আছেন আমার সামনে, এবং যদি জিজ্ঞেস করি যে প্রিপারেশনের জায়গাটা কেমন ছিল নিউজের, বাসার ভাই যেমন একটু বললেন, বাসার ভাই যদি একটু একদম কি পিন পয়েন্ট করে যদি বলেন যে কীরকম ছিল সেই সময় যখন আপনি নিউজ পড়তে যেতেন, আপনার হোমওয়ার্কটা কেমন ছিল? আমি ছোট্ট করে বলি, বা এখন যদি আমাদের একটা স্যাটেলাইট উৎক্ষেপণের একটা ব্যাপার ছিল, বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট, তাই না? তো ওইটা নিয়ে আমাদের চ্যানেলের টিম কিন্তু ওই সময়ে স্পেস এক্সের সাথে কাজ করছিল, আপনি যদি জানেন যে ওই ব্রডকাস্টিংয়ের প্রাইমারি প্রোডাকশনটা কিন্তু আমরা এখান থেকে করেছিলাম, এবং চ্যানেলে এটা রেসপন্সিবিলিটি ছিল। তো আমাদের নিউজের হেড শাইখ শিরা স্যার, উনি আমাকে ফোন দিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটে যাচ্ছে, আমরা লাইভ ব্রডকাস্ট করব, তুমি এটা সম্পর্কে জানো কি না? তো
তো তখন আমি ওনাকে বললাম যে এটা তো ফ্রান্সের একটা প্রতিষ্ঠানের সাথে হচ্ছে, থেলেস অ্যালানিয়া, ওরা তো এটাকে আউটসোর্স করেছে স্পেস এক্সের কাছে, আমরা তো ফ্যালকন হেভি দিয়ে এটাকে লিফট করব। দেন হি সেইড যে তুমি তো মনে হচ্ছে আগে থেকে জানো যে এটা ব্রডকাস্টিং করতে হবে। ব্রডকাস্টিং করতে হবে দেখে আমি জিনিসটাকে জানি এরকম না। এই টপিকটা নিয়ে আমার এত বেশি আগ্রহ ছিল যে আমি এটা নিয়ে তার আগে থেকে 15 দিন থেকে পড়াশোনা করছিলাম, হোয়াট এভার আর্টিকেল অ্যাভেলেবেল হচ্ছিল। ফলশ্রুতিতে যেটা হয়েছে, বিটিআরসির স্পেকট্রামের ডিজি বা এরকম বেশ কয়েকজন ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, তাদের সাথে যখন আমি বসে আলোচনাটায় অংশগ্রহণ করছি, আই কুড অ্যাড সাম ভ্যালু এবং আই কুড কন্ট্রোল দ্য ন্যারেটিভ বিকজ এটা নলেজ বেস। আদারওয়াইজ কিন্তু ইউ বিকাম এ শোপিস, যে আসসালামু আলাইকুম, আপনাদেরকে আমন্ত্রণ, আপনারা কেমনভাবে দেখছেন বিষয়টাকে, এইগুলোর মধ্যে কিন্তু কোনো সাবস্টেন্স নাই, কোনো ম্যাটার নাই। যদি ম্যাটার অ্যাড করতে হয় তাহলে আমাকে পড়তে হবে। আমি একসময় ক্রিকেটের শোগুলো করতাম, যে কোনো ম্যাচের আগে আমি একজন ক্রিকেটারের আদ্যপান্ত পড়াশুনো করে তারপরে আমি আসতাম, আদারওয়াইজ আমি কখনো আসি নাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে পড়াশোনা না করে আসাটা এটা একটা ক্রাইম ফর এ টিভি হোস্ট। রাইট, এর কোনো বিকল্পই নেই। শোপিসও হওয়া যাবে না, মাঝে মাঝে অনেক সময় ঝামেলা পড়তে হতে পারে। ম্যাডাম নিশ্চয়ই আপনি এগ্রি করেন, আপনি ঠিক একইভাবেই নিশ্চয়ই প্রিপেয়ার করতেন, একটু ডিফারেন্ট হয়তো ছিল, আর একটু ব্রড ছিল। হ্যাঁ, সেদিনের খবরের কাগজগুলো পড়তাম, অন্যান্য নিউজ, মানে রামপুরা যেতে যেতে গাড়িতে যতটুকু শোনা যেত, তারপরে গিয়ে আমরা অনেকটা সময় আগে যেতাম, মানে মেকআপ রুমের থেকে নিউজ রুমে বেশি সময় স্পেন্ড মানে কাটাতাম আর কি, যে প্রত্যেকটা খবর আজকে কি কি যেতে পারে। হ্যাঁ, একদম তাই, মানে জেনে করতে চাইতাম কাজটা। রাইট, আমার কাছে মনে হয় আপনাদের সময় কাজটা অনেক বেশি ছিল, আসলে অনেক মানে ব্রডার ছিল আমাদের সময়ের তুলনায় অ্যাট লিস্ট। কিন্তু এখনকার নিউজ রিডাররা কিন্তু অনেক জানে, আমি জানি না ওরা কতটা সাধনা করে, কিন্তু কাউকে কাউকে দেখে তো মানে অসাধারণ মনে হয়। চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা, মেট্রো সেম টু দ্য পয়েন্ট, তারপরে অন্যান্য চ্যানেলে রাজনীতি, আরো কিছু কিছু কি রাজকাহন, অসাধারণ, মানে সত্যি অসাধারণ। একদম একদম আমাদের কাছে খায়রুল বাশার আছে ফলো করার মতো, একদম নইলে তো এত দীর্ঘদিন এই মিডিয়াতে তাকে আমরা চেষ্টা করেছি আপনার একটু নস্টালজিক করবার জন্য, আপনাকে একটু পর্দায় চোখ রাখবেন। আচ্ছা, ম্যাডাম দেখলেন তো একটা ছোট্ট আমরা একটা স্টিল ম্যানেজ করেছি। আপনি তো অনেক নিউজ পড়েছেন সেই সময়, এবং সেই আর্কাইভ নিশ্চয়ই আছে, তো সেই সময় নিউজের মানে আগে জিজ্ঞেস করি নস্টালজিক কেমন হলেন আসলে দেখার পরে, কেমন লাগলো? আমি তো মানে নিউজ পড়তে অসম্ভব ভালোবাসতাম, ওই টেবিলটার চাইতে প্রিয় যে জায়গা আমার কমই ছিল। তবে আমার মনে হতো যে মেকআপটা যদি একটু কম দিতাম বা লিপস্টিকটা যদি না দিতাম, আমার নিউজ পড়াটা আরো ভালো হতো, এটা আমার মনে হতো। আমি আসলে অত কোনো স্মৃতি কি বলবেন আজকে? কখনো একটা আসলে আমাদের নিউজগুলো তো কন্ট্রোল করা হতো, আমরা যেন সেটা থেকে মুক্ত হতে পারি। প্রত্যেকটা চ্যানেল, বিটিভি বলেন, চ্যানেল আই বলেন, প্রত্যেকটা চ্যানেলের যথেষ্ট মানে মুন্সিয়ানা আছে একটা ভালো নিউজ প্রেজেন্ট করবার মতো। তো সেই সুযোগটা যেন আমরা পাই, সেই সুযোগটা সবসময় পাওয়া যেত না। কোনো একদিন একটা নিউজ দেওয়া হয়েছিল আমাকে, যেটা পড়তে আমার রীতিমতো রক্তক্ষরণ হচ্ছিল, যে এরকম একটা ব্যক্তির নিউজ এরকমভাবে আসা উচিত না। আমরা কখনো কখনো কাউকে এত হাইলাইট করি, কখনো কখনো তাকে আবার একেবারে মাটিতে বিছিয়ে দিই, তো সেটা যেন না হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে মুন্সিয়ানা আছে, তারা প্রত্যেকে কিন্তু ভালো কিছু দেবার মতো যোগ্যতা রাখে। আর আমাদের দেশে এই জেনারেশনে এত মেধাবী ছেলে মেয়ে আছে, আর আমাদের যারা সিনিয়র আছেন তারা তো আছেনই, বলবার অপেক্ষা রাখে না। এরকম একটা মজার কথা বলি, আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার ড্রাইভার মুক্তাগাছার একটা সাধারণ জায়গায় বড় হয়, ও একদিন এসে শাইখ সিরাজকে দেখেছে, দেখে কি বলেছে জানো, আপা যদি শাইখ সিরাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী হতো, আমাদের দেশটা দারুণ হতো। মানে ওর জায়গা থেকে। তো এটাকে কোনো অন্যরকম করে দেখবার কোনো সুযোগ নেই বা থাকা উচিত না। তো ওইটাই আর কি, ওই স্বাধীনতাটা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। রাইট, ভেরি ওয়েল সেড ম্যাম। আমি একটু বাসার ভাইকে চাচ্ছি। বাসার ভাই, ইউ হ্যাভ হ্যাড 18 ইয়ার্স ইন নিউজ প্রেজেন্টেশন, এবং নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জেস ছিল সেখানে, আমি জানি, আমি ধারণা করতে পারি। একটা চ্যালেঞ্জ আজকে একটু শেয়ার করবেন নাকি, মানে যেটা আপনি একদম ঘাম ঝরিয়ে দিয়েছে? 22 বছরের মতো, 22 ইয়ার্স, সরি, 18 ইয়ার্স ইন কর্পোরেট। হ্যাঁ,
আরেকবার দিই সরি ভুলে ফেলছি। লেটস গো। কর্পোরেট আরো বেশি, শুধু টেলিনরের হ্যাঁ সাথে টেলিনরের সঙ্গে, ওকে বিগ ক্যারিয়ার। চলুন আরেকবার দিই। হ্যাঁ বাশর ভাই, আপনার কাছে একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে 22 বছর আপনি নিউজ পড়ছেন চ্যানেল আইতেই, নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জেস ছিল সেখানে, ফেস করতে হয়েছে, ঘাম ঝরিয়েছেন আপনি সেই জায়গাতে, এবং অনেক লিমিটেশনও আছে আমাদের এই প্রতিষ্ঠানে, আমাদের এই স্কুলে বা ছিল। সেখান থেকে একটা আজকে শেয়ার করবেন কি মজার, যেটা দর্শকদের সঙ্গে বলা যায়? প্রাতিষ্ঠানিক লিমিটেশন সবখানে থাকে। এটা এমন পৃথিবীর এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে প্রতিষ্ঠান একজন কর্মীর সব চাহিদা পূরণ করতে পারে। এই লিমিটেশন থাকবে, এটা মেনে নিতে হবে। আমার কাছে এটা মনে হয়েছে যে আমি কখনোই চিন্তা করিনি যে আমি প্রতিষ্ঠানে কাজ করছি, আমি এত টাকা পাচ্ছি এবং এর বেশি আমি এটার জন্য খরচ করতে চাই নাই। আচ্ছা, আমি আসলে সবসময় যেটা চেয়েছি যে ব্যক্তিগত ফ্লারিশিংয়ের জন্য বা একজন খায়রুল বাশারকে তৈরি করার জন্য যা যা করণীয়, আমার প্রতিষ্ঠান যদি কখনো নাও করে থাকে আমি সেগুলো করে ফেলেছি নিজে নিজে। আমার একটা ডিফারেন্ট সেট অফ কিটস আছে এখানে নিউজ পড়ার জন্য, যেখানে আমার টক ব্যাগটাও আমার নিজস্ব। সো আই ক্যারি দিস, কারণ আমি জানি যে আমি আমার কাজটাকে ভালোবাসি এবং এই কাজটাকে ভালোবাসার জন্য আই ডোন্ট ওয়ান্ট টু কমপ্লেইন যে আমার টক ব্যাগটা প্রপারলি কাজ করছে না। সত্যি কথা এটা আমি বলতেই চাই না, রাদার যেটা করেছি যে এই ছোট্ট যন্ত্রটা আমি কিনে রেখে দিয়েছি, কারণ আমার নিউজ পড়তে গেলে এটা প্রতিদিন লাগে। সো ওয়াই নট যে এটা একটু নিজের উপরে ইনভেস্টও করা, এবং এই ইনভেস্টমেন্টের রিটার্নটা তো ভালো, অনেক ভালো। বলেও নি আপনাকে চ্যানেল না, এটা কখনো বলেনি, এগুলো আমি নিজে থেকে করেছি। আর চ্যালেঞ্জ বলতে একটা গল্প ভাইয়া, মানে একটা স্মৃতি আর কি, যদি শুনতে চাই, নিশ্চয়ই অনেক আছে আমি শিওর। চ্যালেঞ্জ বলতে একবার ঢাকাতে তো মাঝে মাঝে অনেক বৃষ্টি হয়, এবং বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়। আমরা সিদ্ধেশ্বরীতে যখন ছিলাম ওইখানে অনেক পানি জমে যেত, এবং আমাদের যেটা হতো যে আমরা এক ধরনের ওয়াটার লকড হয়ে যেতাম, বের হওয়া কষ্ট হতো। তো একবার এরকম প্রচণ্ড বৃষ্টি হলো এবং ইলেকট্রিসিটির ওয়্যারগুলো খুলে খুলে পানির মধ্যে চলে গিয়েছিল এবং চারিদিকে বিদ্যুতায়িত হয়ে মানুষ মারা যাচ্ছিল। তো এক পর্যায়ে আসলে আমাদের ফিল্ড রিপোর্টারদেরকে আমরা বাইরে পাঠাতে পারছিলাম না, ইভেন আমাদের নিউজ প্রেজেন্টাররা স্টুডিওতে আসতে এবং বের হয়ে যেতে পারছিল না। সো কত সালে ছিল এই ঘটনা? এটা ইফ আই এম নট মিস্টেকেন 6-7 সালের দিকে হবে, কোনো একটা সময়ে 2006-7 সালের দিকে হবে। তো ওই সময়ে যেটা হলো যে তখন আমাকে বলা হলো যে তুমি যেহেতু পড়ছো তুমি কন্টিনিউ করো, এবং আমরা কোনো প্রেজেন্টারকে আনতে পারছি না। আমার মনে আছে যে আমি 48 ঘন্টারও কিছু বেশি সময় চ্যানেলের ভিতরেই ছিলাম, এক কাপড়ে থাকা বলতে যেটাকে বোঝায়, এক কাপড়ে ছিলাম। এবং আমাদের নিউজের ডিরেক্টর, ওনার রুমটা জাস্ট অপোজিটেই ছিল স্টুডিওর, তো ওই রুমটাকে আমি বেডরুম হিসেবে ব্যবহার করছিলাম, আমার খাবার ঘর হিসেবে ব্যবহার করছিলাম, এবং আমাকে চ্যানেল আই থেকে কেউ একজন একটা লুঙ্গিও প্রোভাইড করেছিল, হ্যাঁ, যে জাস্ট একটু রিল্যাক্স থাকার জন্য। তো আমার মনে আছে আমি টানা 48 ঘন্টা ওই সময় নিউজ পড়েছিলাম। আমাদের স্ক্রিন কিন্তু কোনোভাবে কম্প্রোমাইজড হয়নি, যেটা আসলে একটা প্রফেশনাল কমিটমেন্টের কথাও বলে। অনেকে এটাকে চ্যালেঞ্জ হিসেবে বলবে বা একটা হয়তো বা ডিস্ট্রেস হিসেবে দেখাবে, বাট আমি এটাকে দেখতে চাই একটা প্রফেশনাল কমিটমেন্ট হিসেবে। এবং সব থেকে মজার ব্যাপার যে আমি নিজের ক্যামেরার ফ্রেমটা নিজে করে নিউজ পড়তে বসেছি, বিকজ কোনো ক্যামেরাম্যানও ছিল না। সো আমি টুকটাক ক্যামেরা অপারেশনও পারি। মানে আমার এই দীর্ঘ নিউজের জীবনে যেটা হয়েছে, যদি স্টুডিওতে ক্যামেরাম্যান না থাকে, আই ক্যান সেট আপ দ্য ক্যামেরা। আমি আইরিশ কন্ট্রোল করা থেকে লাইট কন্ট্রোল করা থেকে এই কাজগুলো মোটামুটি পারি। সো আমার নিজের ফ্রেমটা ধরে আমি এসে বসেছি, এবং অটো কিউ একজন অপারেট করেন, প্রম্পটার যিনি অপারেট করেন, উনিও ছিলেন না। সো অনেক খবর আমাদেরকে দেখে দেখে পড়তে হয়েছে, যেটা ছন্দাপা বলছিলেন যে হাতে লেখা কাগজ দেখে দেখে একটা সময় পড়তে হতো। কিছুটা অভিজ্ঞতা আসলে হয়েছে আমাদের ওই সময়টাতে। তো ওইটাকে আমার কাছে খুব মনে হয়েছে যে আমি অনেককে বলার চেষ্টা করি যে আসলে এরকম একটা চ্যালেঞ্জও আমরা ওভারকাম করতে পেরেছি। আর আমাদের যখন ইলেকশনের ব্রডকাস্টিংগুলো হয়, এটা প্ল্যানিংয়ের সাথে আমাকে চ্যানেলে এনগেজ করে। তো ওই সময় আমার কাছে মনে হয় যে অনেক চ্যালেঞ্জিং একটা টাস্ক থাকে, বাট সবসময় আমাদের প্রোডাকশনটা, আমাদের ব্রডকাস্টিংটা কিন্তু স্ট্যান্ড আউট করে, অ্যাপ্রিসিয়েটেড হয় আমাদের দর্শকদের কাছে। ওইটাও খুব এনজয় করি। চমৎকার একটা স্মৃতি শেয়ার করলেন। এবং নতুন নিউজ কাস্টারদেরকে দেখেন আপনারা দুজনই, আমাদের আজকের গেস্ট অফ অনার যারা আছেন,
তাদের দেখে আসলে কি মনে হয়, মানে কি কি বলবেন তাদের জন্য? দুজনেই আমাদের খুব সিনিয়র নিউজ প্রেজেন্টার, আমাদের সামনে বসা। এটা আমার মনে হয় ছন্দা আপা আগে বলবে। আচ্ছা, হ্যাঁ, সন্দেহ ডেফিনেটলি তাকে দিয়ে শুরু করব। আমার তো দারুণ লাগে, আমার মনে হয় আমি অনেক কিছু শিখতে পারি সত্যি। মানে আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা অনেক ভালো করছে। কিছু কিছু জায়গায় আমার একটু লাগে সেটা উচ্চারণের ব্যাপার, সেটা এই জেনারেশনের সমস্যা না, এটা আমাদের জাতীয় সমস্যা। আমাদের স্কুলগুলোতে যারা টিচাররা পড়ান তারা ওই বর্ণমালা বলেন বা অ্যালফাবেটস বলেন, জেড, জে, জি, কিছু আছে না উচ্চারণ, সেগুলো ঠিকমতো শেখায় না। তো তাতে করে না আমরা ভুলে গেছি আসল উচ্চারণটা কোনটা আর কি, সেটা হয়। কিন্তু আদার দ্যান দ্যাট, এই যে বলছিল মানে ক্যামেরাও জানে, সবকিছু জানে, আমাদের তো ক্যামেরা ছুতে দেওয়ারই প্রশ্ন ওঠে না। মানে এরকম একটা চ্যানেলেতে কিন্তু আমাদের এই জিনিসটা আছে, আমরা সবকিছু শিখতে পারি, আমাদেরকে সেই স্বাধীনতা দেওয়া হয়, সেজন্য এটা পরিবার। রাইট। এবং আমরা একটু বাসার কাছে একটু জানতে চাইবো যে প্রথম দিন যখন নিউজ পড়লেন সেই অভিজ্ঞতাটা, এবং এখন যারা নতুন পড়তে আসে তাদের দেখলে আসলে কি মনে হয়, ওই সময়টা কি অনুভূতি কাজ করে, তাদের জন্য কি বলতে চান সেটাও যদি জিজ্ঞেস করি। আমার প্রথম দিনের অভিজ্ঞতাটা আমি আসলে বুঝতেই পারিনি যে আমি অনেক চলে গেছি, এবং আমাদেরকে অডিশন করানো, ড্রাই রান করানো হতো অডিশন পরবর্তী সময়ে। সো আমরা টিভি ক্যামেরার সামনে বসে খবর পড়ার কিছুটা সুযোগ পেয়েছিলাম। একটু নার্ভাস ছিলাম বলে মনে হয় না, না, এবং আমি ফিলও করি নাই যে আমি একটা লাইভ ব্রডকাস্টিংয়ে চলে গেছি। এবং যখন আমি শেষ করে বের হয়ে এসেছি তারপরে দেখলাম যে ঘাম ছুটে গেছে, অনেক সোয়েট করছে, এই জন্য বুঝতে পারিনি, আদারওয়াইজ অনেক নার্ভাস লাগে। আমার একেবারে উল্টো, আমি নিউজ পড়ে বেরোলে কেউ ভাবতো না যে আমি নার্ভাস হয়েছি, সেটা সামহাও আমার গলায় বোঝা যেত না। কিন্তু তুমি যদি আমার হাত ধরো মানে বরফের মতো এরকম হতো আমার। ওকে, দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। নতুনদের জন্য কি বলবেন বাশার ভাই? নতুনদের জন্য আমি এতটুকু বলতে পারি যে একটা সময় যখন আমরা শুরু করেছিলাম অনেক আগে, বিশেষ করে ছন্দাপাড়া যখন শুরু করেছিলেন, তখন এটাকে হয়তো বা ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নেওয়ার কথা অনেকে কল্পনাও করতে পারেনি, যেটা আমাদের সময়ে আস্তে আস্তে কিছুটা পরিবর্তিত হয়েছে। আর এখন আমরা যে সময়টাতে দাঁড়িয়ে আছি, এটা আসলে প্রাতিষ্ঠানিকভাবে অনেক শক্তিশালী একটা গণমাধ্যমের পেশা হিসেবে দাঁড়িয়েছে, যেখানে আসলে শুধুমাত্র সংবাদের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে এর বাইরে অনেক কিছু করার সুযোগ আছে, এবং এটাকে আসলে একটা প্রফেশন হিসেবে নেওয়া যেতে পারে। কিন্তু একটা বিষয়ে সতর্ক থাকতে হবে যে বাংলাটা বাংলা, ইংরেজিটা ইংরেজি, দুই ধরনের ভাষা। যখন যেটা বলবো সেটা যেন প্রপারলি বলি আমি, বাংলাটা বাংলার মতো যেন হয়, ইংরেজিটা যেন ইংরেজির মতো হয়। আর একটা জিনিস হচ্ছে, গণমাধ্যম কর্মী বিশেষ করে সংবাদের যে জায়গাটিতে আমরা কাজ করি, আমার কথার মধ্যে যদি গভীরতা না থাকে, আমার কথাটা যেন একটা মানুষের জানার যে খিদা সেটাকে যেন পূরণ করতে পারে, ওই পরিমাণ প্রস্তুতি নিয়েই আমার আসলে এখানে বসতে পারা উচিত নিউজ প্রেজেন্টেশন সংবাদকর্মী হিসেবে। সেটা যদি আমি ফিল্ড রিপোর্টিংয়েও থাকি, সংবাদ উপস্থাপনায় থাকি, আমি কোনো একটা অ্যানালিসিসের মধ্যে থাকি, এটার মধ্যে মেরিট থাকতে হবে, ম্যাটার থাকতে হবে। আদারওয়াইজ যেন আমি না আসি, শুধুমাত্র একজন উপস্থাপক হওয়ার জন্য আমি যেন না হই। তার মানে এখানে পড়াশোনা করাটা অনেক বেশি জরুরি। আমি বারবার যেটা বলছি যে এখন তো পড়ার অনেক ফর্ম এসেছে, পেপার বুকই হতে হবে এরকম না, ডিজিটাল মিডিয়াতেও কিন্তু এখন অনেক পড়াশোনা করার সুযোগ আছে। আমার ফেসবুক ওয়ালটাতে যেন নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে ভরে যায় বিনোদনের পাশাপাশি, যদি আমি সংবাদকর্মী হতে চাই। সো ওই জায়গাটাতে আমাকে কেয়ারফুল থাকতে হবে। বাট এখন কাজ করার অনেক সুযোগ আছে, শুধুমাত্র ন্যাশনালি না, গ্লোবালি। আল জাজিরাতে কাজ করার সুযোগ আছে, বিবিসিতে কাজ করার সুযোগ আছে। আগে অনেক পরীক্ষা দিতে হতো যেটা আমরা পাশ করতে পারতাম না, আর আমাদের ছেলেমেয়েরা এখন পাশ করে যায়। তার মানে আমরা কম্পিটেন্ট হয়ে উঠছি, আমাদেরকে ওইভাবে ভাবতে পারা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ বাসু ভাই। উইথ দ্যাট ভেরি গুড নোট, প্রিয় দর্শক, আপনাদের সবার প্রতি আরও একবার কৃতজ্ঞতা, যারা এত বছর আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, চ্যানেল লাইভের সঙ্গে ছিলেন, এবং সবসময় যেটি বলি, চ্যানেলের সকল অনুষ্ঠানের সকল কিছু আপনাদেরই জন্য। আজকে এই প্রত্যাশা যে আপনারা সবসময় চ্যানেলের পাশে থাকবেন, সমালোচনা করবেন অবশ্যই, এবং ভালোটাও নিশ্চয়ই বলবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবার প্রতি শুভেচ্ছা রইল। আগামী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।